বাড়ির কাজের মেয়ে প্রতিদিন বাড়ির ছাদের উপর কাপড় লাড়ার জন্য যেতেও। আর এই ফাঁকে বাড়ির মালিকের ছেলে আড়াল থেকে প্রতিদিন তাকে মায়াবী চোখে দেখত। হঠাৎ একদিন বাড়ির মালিকের ছেলে বাড়ির ছাদের উপর কাজের বুয়ার সাথে যা হলো তা জানলে বন্ধুরা আপনাদের মাথা ঠিক থাকবে না। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আমার নাম পর্শ। আমার বয়স 18। আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়িতে আমার বাবা, মা, ছোট কাকু আর কাকি থাকে। 5 মাস আগেই ছোট কাকু বিয়ে করেছে। কাকি এত মায়াবী যে কাকিকে দেখার পর থেকে নিজেকে শান্ত করা খুবই কষ্টকর। একদিন রাত 2টায় ঘুমের ঘোরেতে আমার খুব জোরে হিসু পেয়েছিল। আমি হিসু করব বলে উঠতেই বাথরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। আমার ঘরের পর্দার ফাঁক দিয়ে দেখি কাকি বাথরুম থেকে বেরুলো আর পিছন পিছন কাকুও বেরোচ্ছে। এই প্রথম কাকির এই দৃশ্য দেখে আর থাকতে পারলাম না। আমার এটা টনটন করে উঠল। আমি আর হিসু চাপতে পারলাম না, পর্দার পিছনে দাঁড়িয়েই চড়চড় করে মুতে ফেললাম। আমি অনেক ফিল্ম দেখেছি, কিন্তু কাকির মতো এত সুন্দর কখনো আগে দেখিনি। চোখ বন্ধ করলেই শুধু কাকিকে চোখের সামনে ভেসে উঠছিল। কাকু কাকিরা ঘরে চলে যাবার পর আমি বাথরুমে এগিয়ে নিজেকে শান্ত করে বের হলাম। ঘরে ফিরেই বিছানায় শুয়ে শুয়ে কি করে এত সুন্দরীকে পাবো তাই চিন্তা করতে থাকলাম। আমাকে 2 দিন অপেক্ষা করতে হলো না। আমাদের বাড়ির কাছে যেটা আমার মায়ের কাছে খুব কান্নাকাটি করে বলছিল যে ওর 25 বছরের মেয়ে সোনালীকে ওর স্বামী খুব পেটায়, গায়ে বিড়ির ছাকা দেই, খুব অত্যাচার করে। সোনালীর বিয়ে হয়েছে 8 বছর হলো, কিন্তু সোনালী এখনো বাচ্চার জন্ম দিতে পারেনি। তাই ওর স্বামী বিভিন্ন গালিগালাজ করে লাথি মেরে সোনালীকে তাড়িয়ে দিয়েছে আর ওকে ঘরে নেবে না বলে দিয়েছে। মেয়েটার জন্য চিন্তায় আছি বৌদি, ওকে একটা কাজ জুটিয়ে দিন না। এই বলে সোনালীর মা আমার মা এর হাতে পায়ে ধরাধরি করছিল। আমার মা বাড়িতে কিছু বাচ্চাদের পড়াতো আর কাকিমা শাড়ির বিজনেস করত। তাই আমাদের বাড়িতে ছেটা ছাড়াও একজন দিনরাত সবসময় থাকার মতো একজন কাজের লোক খুবই দরকার ছিল। সেজন্য মা একজন বিশ্বস্ত লোকও খুঁজছিল। সোনালীর কথা শুনে মা তখনই ওকে কাজে রেখে দিল। পরদিন সকলেই সোনালী এসে হাজির হল। আমাদের ছাদের চিলেকোঠার ঘরটা ওকে থাকার জন্য দেয়া হলো। সোনালীকে দেখে আমার আনন্দ দেখে কি যে আনন্দ আমার, কারণ সোনালীর মতো এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। কোনো মেয়ে যে এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না। সোনালী নাম হলেও ওর গায়ের রং কালো আর চকচকে নিগ্রো মেয়েদের মতো। ও খুব একটা লম্বা চোড়াও নয়, চেহারা বেশ গোলগাল। ওকে দেখে মনে মনে ঠিক করলাম যে এমন সুন্দরীকে ছাড়ব না। 2 দিন পরেই বুঝতে পারলাম সোনালী বেশ বোকা আর ওকে পটাতে আমাকে খুব একটা কষ্ট করতে হবে না। তখন বর্ষাকাল চলছিল। আমি সবসময় আর চোখে সোনালীকে দেখতাম আর নানা রকম ছুতো ধরে সোনালীর আশেপাশে ঘোরাঘুরি করতাম। রোজ সকালে চান করার আগে আমি ছোট্ট গামছা পরে রোদে বসে সারা গায়ে ভালো করে সর্ষের তেল মাখতাম। হঠাৎ দেখি সোনালী ভিজে জামাকাপড় মেলতে ছাদে এসেছে। ছাদে বেশ উঁচু করে কয়েকটা দড়ি টাঙ্গানো ছিল আর ছাদের এক কোণায় ফুলের বাগান ছিল। তখন ফুলের ঘ্রাণটা অসাধারণ লাগছিল। সোনালী সেই দড়িতে 2 হাত তুলে লাফিয়ে লাফিয়ে জামাকাপড় মেলে লাড়ার চেষ্টা করছিল। রোদ পরে ওর কালো চেহারা চকচক করছিল আর ওর জিনিসগুলো লাফালাফি করছিল। মনে হচ্ছিল এখনই গিয়ে একটা কিছু করে দেই। সোনালী তখনও আমাকে দেখতে পায়নি। আমি ওকে ডেকে বললাম, এই সোনালী, আমার পিঠে একটু তেল মাখিয়ে দিয়ে যা তো। পিঠে আমার হাত যাচ্ছে না। সোনালী বলল, ও মা, তা আমাকে আগে বলবে তো দাদবাবু, আমি তো অনেক আগে ছাদে এসেছি। তেলের বাটি থেকে তেল নিয়ে ভালো করে 2 হাতে মেখে সোনালী আমার পিঠটা ভালো করে দলাইমলাই করতে শুরু করল। ওর ঘামের গন্ধে আমার মাথা মাতালের মতো হয়ে গেল। আমি বললাম, সোনালী, তুই তো দারুণ তেল মালিশ করিস। তেল মালিশে যে এমন সুখ হয় তা আমি আগে জানতাম না। এবার থেকে তুই রোজ আমাকে তেল মাখাবি। তোকে আমি বিকেলে চটটি আর ফুসকা এনে খাওয়াবো। আমার এই কথা শুনে ও আরও উৎসাহের সাথে তেল মাখাতে শুরু করল। পিঠে তেল মাখানোর পর ও আমার হাতে তেল মাখাতে শুরু করল। হাতের আঙ্গুল থেকে শুরু করে কাঁধ পর্যন্ত খুব সুন্দর করে তেল মাখল। সোনালীর নজর যাতে সেদিকে যায় তাই আমি ওকে বললাম, এবার আমার পায়ে তেল মাখা সোনালী, ভালো করে মাখাবি। এই বলে আমি গামছাটা টেনে উপরে উঠিয়ে দিলাম। সোনালী খুব মন দিয়ে আমার পায়ে তেল মাখাচ্ছিল। তেল মাখাবার সময় ও বারবার আমার এটাকে আর চোখে দেখছিল আর মিচকি মিচকি হাসছিল।
সোনালির হাসি দেখেই বুঝতে পারলাম যে ওর মনে বেশ রস জমেছে। পরদিন সকালে ঘুমের ঘোরে চুরির আওয়াজ শুনে চোখ খুলে দেখি সোনালি আমার ঘরে। আমার দিকে ও পিছন ফিরেছিল আর ঘর মুছছিল। আমি সোনালিকে দেখানোর জন্য ঘুমের ভান করে পড়ে থাকলাম। আর চোখে পিটপিট করে সোনালিকে দেখতে থাকলাম। ঘর মোছা শেষ করে উঠে দাঁড়াতেই ওর নজর পড়ল আমার উঁচু হয়ে থাকা পাহাড়ের উপর। ও আরও কাছে এগিয়ে এসে হাঁ করে দেখছিল। সোনালি মুচকি হেসে পাহাড়টাকে ঢেকে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। মা আর কাকিমা যখন ওদের কাজে খুব ব্যস্ত, তখন আমি আবার তেল মাখাবার জন্য সোনালিকে ডাকলাম। আমি আজ ইচ্ছা করেই একটা খুব পাতলা গামছা পরেছিলাম, যাতে বেশ ভালো করে বোঝা যায়। সোনালির নজর আজ প্রথম থেকেই আমার উপর ছিল। আমি একদম পা ফাঁক করে বসেছিলাম, আর সোনালি আমার ওখানে কচলে কচলে তেল মাখাচ্ছিল। একদম খাড়া হয়ে দাঁড়িয়েই ছিল আর মাঝে মাঝে সোনালির হাতে লেগে যাচ্ছিল। তারপর আমি উঠে দাঁড়িয়ে পড়ে বললাম, এবার আমার বুকে ভালো করে তেল মালিশ কর। সোনালি আজ শাড়ি পরেছে। আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না। সোনালি আরও আমার কাছে সরে এলো, বল দাদবাবু কি করছু, কেউ যদি দেখে ফেলে। আমি বললাম, তাহলে তোর ঘরে চল। সোনালির চিলেকোঠার ঘরে একটা নারকেল দিয়ে খাটিয়া ছিল। সোনালি চুপচাপ ওর ঘরে চলে এলো, ওর পিছন পিছন আমিও এলাম। এবার সোনালিকে খাটিয়ায় শুইয়ে দিলাম। তারপর আমি আর সোনালির একটানা 40 মিনিট চলল। তারপর আমার দুজনে শুয়ে থাকলাম খানিকক্ষণ। এরপর থেকে আমি সুযোগ পেলেই সোনালিকে কাছে পেতাম। এখনও চলছে আমাদের রোমান্টিক মুহূর্ত। ভিডিওটি আমাদের শিখায় যে বাড়ির কাজের মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সামাজিকভাবে অশালীন, যা সমাজ কখনো মেনে নিবে না। তাই সমাজকে ভালো করতে হলে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো মজার ঘটনাটি এখানেই শেষ করলাম। আর যদি বন্ধুরা ঘটনাটি শোনার পর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সবার আগে মজার ঘটনাটি আপনি শুনতে পান। এতক্ষণ মজার ঘটনাটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।